রাতের লাস্ট ট্রেনটা যখন স্টেশনে এসে থামলো, তখন ঘড়ির কাঁটা 11টা পার করেছে। বৈশাখ মাসের ভ্যাপসা গরমকে কিছুটা আলগা করে আজ হঠাৎ বৃষ্টি নেমেছে। শুষ্ক প্রকৃতির বুকে বৃষ্টির ছাট সামলে ট্রেনের হেডলাইটের আলোয় স্টেশনের নামটা চোখে পড়ল রঞ্জিতের। কাঞ্চনপুর, জায়গাটার নাম কাঞ্চনপুর। ট্রেন থেকে নেমে ছাতাটা ফুটিয়ে দাঁড়ালো রঞ্জিত। যাক, ভাগ্যিস মা মনে করে ছাতাটা ব্যাগে দিয়ে দিয়েছিল, নইলে নির্ঘাত এই অসময়ের বৃষ্টিতে ভিজে জ্বর জ্বালা হতো। ট্রেনটা একটা হুইসেল দিয়ে স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। দূরবর্তী ট্রেনের আলোটা চোখের আড়ালে হারিয়ে যেতেই অন্ধকারটা স্পষ্টভাবে ধরা দিল রঞ্জিতের চোখে। বৃষ্টিটা অনেকটাই ধরে এসেছে। সে খেয়াল করলো ট্রেন থেকে একমাত্র সে, আর কেউ নামেনি বা ওঠেনি। চারিদিকে ভালো করে তীক্ষ্ণ দৃষ্টি রেখে দেখতে পেল চাপ চাপ কালো অন্ধকার ছাড়া আর কিছুই পেল না সে। ঢাকা শহর থেকে অনতি দূরে অবস্থিত এই প্রত্যন্ত নির্জন স্টেশনে একা দাঁড়িয়ে আছে সে। একটা কুকুর বা শিয়ালেরও কোথাও দেখা মিলছে না। রঞ্জিত এবার ভীষণ চিন্তায় পড়ে গেল। পড়াশোনা শেষ করে প্রায় 3-4 বছর চেষ্টার পর একটা চাকরি জোগাড় করতে পেরেছে সে। একটা হায়ার সেকেন্ডারি স্কুলে ক্লার্কের চাকরি করার ইচ্ছে তার একেবারেই ছিল না। কিন্তু সব সময় মানুষের সব ইচ্ছে তো আর পূরণ হয় না। এই প্রতিযোগিতাটা ঘোর দৌড়ের মতো, চাকরি প্রায় নেই বললেই চলে। তার উপর আবার সরকারি চাকরি, সে তো এক প্রকার হাতে চাঁদ পাওয়া। তাই নেই মামার থেকে কানা মামাই অনেক ভালো। আগামীকাল শনিবার, তার নতুন চাকরিতে প্রথম দিন। এত দূর থেকে প্রতিদিন যাতায়াত করা সম্ভব হবে না বলে আগের দিন এসে থাকা খাওয়ার জায়গা ঠিক করে নেওয়া একটা প্রচ্ছন্ন প্ল্যান ছিল তার। সব কিছু প্ল্যান মাফিকই হতো যদি সকালবেলা হঠাৎ করে তার বাবা অসুস্থ না হয়ে পড়তেন। আসলে সকালবেলা বাজার থেকে ফেরার সময় হঠাৎ করে তার বাবার বুকের ব্যথা যন্ত্রণা শুরু হয়। তারপর ডাক্তার ডেকে চিকিৎসা করিয়ে ডাক্তারের থেকে একটা ভরসার আশ্বাস পেয়ে সব কিছু বুঝিয়ে বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর ট্রেনটাও যে এতটা লেট থাকবে তার কি সে জানতো? শেষ ট্রেন ধরে এতটা পথ আস্তে আস্তে রাত হয়ে গেল। স্টেশনটা একেবারেই ঠিক ঝা চকচক যাকে বলে তেমনটা নয়, ওল্ড ফ্যাশনের ভাঙাচোরা একটা স্টেশন। অন্ধকারে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টগুলো দেখে বোঝা যায় অনেক আগেই তারা দেহ রেখেছে। এমন একটা নির্জন ভাঙাচোরা স্টেশনে এত রাতে কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাবে বলে মনে হচ্ছে না রঞ্জিতের। মনের ভেতরের চিন্তাটা এবার সত্যিই মাথাচাড়া দিয়ে উঠল। হঠাৎ করে কি মনে হতে প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করলো, তারপর একটা নাম্বার ডায়াল করলো। কয়েকবার যান্ত্রিক শব্দ হওয়ার পর ওপাশ থেকে ভেসে এলো, The number cannot be reached now. Please hang up and try again later. এমন যে কিছু একটা হবে সেটা রঞ্জিত জানতো। আসলে গ্রাম্য পরিবেশে সহজে মোবাইল নেটওয়ার্ক কানেক্ট করা মোটেও সহজ কথা নয়। কিন্তু তারপরে যেটা হলো সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না রঞ্জিত। কোনো রকম সংকেত বার্তা না পাঠিয়ে মোবাইলটা একেবারে বন্ধ হয়ে গেল। এ বাবা, মোবাইলটাও সুইচ অফ হয়ে গেল। কি করব এখন? হেডমাস্টার মশাইয়ের নাম্বারটা ছিল, কিন্তু মোবাইল বন্ধ হওয়ায় আর যোগাযোগ করতে পারলাম না। অদ্ভুত এক বিরক্তিতে ভরে গেল রঞ্জিতের মনটা। যাই তো ওই দিকটা, একবার গিয়ে দেখি
যদি কোনো অটো টটো পাই তাহলে চলে যাওয়া যাবে। এই ভেবে সে স্টেশনের পশ্চিম দিক বরাবর হেঁটে অটো স্ট্যান্ডের কাছে এসে দাঁড়ালো। রঞ্জিতের ভাবনাই সত্যি হলো, পুরো স্ট্যান্ড খালি, একটাও অটো বা অটোরিকশা নেই। একটা চাপা দুশ্চিন্তা মনের মধ্যে চাগার দিয়ে উঠল রঞ্জিতের। এখানকার রাস্তাঘাট কিছুই তো সে চেনে না, গাড়ি ঘোড়া কিছু না পাওয়া গেলে তো এখানেই সারাটা রাত কাটাতে হবে। মনে মনে একটাই ভাবনা ঘুরতে লাগলো, হে ঠাকুর, আর একটু তাড়াতাড়ি বের হলে বোধহয় ভালো হতো। তুমি তো সবই জানো ঠাকুর, কিছু একটা ব্যবস্থা করে দাও না। এই অন্ধকার রাত্রিবেলায় আমি কোথায় যাব? কথায় আছে, ভগবান সদাই জাগরিত থাকেন এবং তিনি সবকিছুই দেখতে পান। তার প্রমাণ পাওয়া গেল কয়েক মিনিট পর। পেছন থেকে একটা ভারী কণ্ঠের আওয়াজ রঞ্জিতের ঘোর কাটালো। কোথায় যাবেন বাবু, এত রাত্রিবেলা? কথাটা শুনে রঞ্জিত হতচকিত হয়ে পেছনে ঘুরে তাকালো। একটা অটো দাঁড়িয়ে আছে, আর মধ্যবয়স্ক অটো চালকের কথাতেই তার ঘোরটা ভেঙেছে। লোকটার বয়স আন্দাজ 50-এর মতো হবে, কিন্তু একটা ব্যাপার রঞ্জিত কিছুতেই বুঝতে পারছে না। যা বাবা, এই তো অটোটা, এই অটোটা এখানে কখন এসে দাঁড়ালো? আমি তো এইখানেই ছিলাম, আমি কি কিছুই বুঝতে পারলাম না। যাক, ঠাকুরের অশেষ কৃপা, ঠাকুর এই যাত্রায় বাঁচিয়ে নিয়েছে। কি হলো, কি ভাবছেন? কোথায় যাবেন আপনি? আরে না না, কিছু না, সত্যনগর যাব। যাবেন? বাবা, সত্যনগর? সে তো এখান থেকে অনেকটা দূর। যেতে পারি, তবে ভাড়াটা একটু বেশিই লাগবে দাদা। এতটা পথ রাত্রিবেলায় নিয়ে যাব, ভাড়া বেশিই দিতে হবে। সে যা ভাড়া লাগবে আমি দেব, আপনি শুধু আমায় পৌঁছে দিন। ঠিক আছে, বসুন। এরপর রঞ্জিত ব্যাগপত্র নিয়ে অটোতে গিয়ে বসলো। অটো চালক অটো ঘুরিয়ে একটা সোজা পথে চলতে শুরু করলো। আপনাকে দেখে তো এখানে নতুন মনে হচ্ছে। শহর থেকে আসছেন নাকি বাবু? হ্যাঁ, ঢাকা থেকে আসছি। তা কোনো আত্মীয় বাড়ি এসেছেন? না না, আসলে সত্যনগর বিদ্যাভবনে আমি ক্লার্কের চাকরি পেয়েছি। কাল এই চাকরিতে আমার প্রথম দিন, তাই আজ রাত হলেও আমাকে আসতেই হলো। বাহ বাহ, খুব ভালো খবর। এখনকার দিনে তো সরকারি চাকরি পাওয়া মুখের কথা নয় কো। ওই আর কি। শুনুন বাবু, আমি আপনাকে আর একটা কথা বলে রাখি, অনেকটাই রাত হয়েছে। ভুল করেও খবরদার পেছনে ঘুরে তাকাবেন না। আবারও বলছি, যাই ঘটে যাক না কেন, ভুল করেও পেছনে ঘুরে কিন্তু তাকাবেন না। কেন বলুন তো? মানে পেছনে ঘুরে তাকাবেন না। কেন, কারণ আছে তাই বলছি। বাবু, এটা শহর নয়, এটা গ্রাম। রাতের অন্ধকারে এখানে ওখানে অনেক কিছুই ঘটতে পারে, যা আমাদের মতো সাধারণ মানুষের খালি চোখে কল্পনাও করতে পারি না। হয়তো এমনও হতে পারে আমরা এখন যে কথাগুলো বলছি সেই কথাগুলো শুনছে। কাদের কথা বলছেন আপনি? কে, বুঝতে পারছেন না? আমি কাদের কথা বলছি সেটা বুঝতে পারছেন না, নাকি বুঝতে চাইছেন না? না দাদা, আমি বুঝতে পারছি না। আপনি যা বলছেন একটু স্পষ্ট করে বলুন। আপনি শুধু শুধু ভয় দেখানোর চেষ্টা করছেন কেন আমাকে? কি মনে হয় আপনার আমি ভীতু? খামোখা আপনাকে আমি ভয় দেখাতে যাবই বা কেন বলুন তো? এতে আমার কি লাভ? রঞ্জিত আর একটুও কথা বাড়ালো না। সে কথা বাড়ালে
যদি লোকটা অটো থামিয়ে দেয় তখন আবার আর একটা বিপদে পড়তে হবে। মুখের কথা মুখেই রয়ে গেল। কথাটা সত্যিই মিলে গেল। অটো চালক অটো থামিয়ে বলে উঠল, দেখুন, আমি এত কথা সথা বুঝি না। আপনাকে যেটা বলছি সেটা ভালোর জন্যই বলছি। এবার মানতে হবে। মানতে হলে মানুন, না মানলে নেই। গাড়ি থেকে নামুন। নেমে যাব মানে? এই নেমে আমি কোথায় যাব? যেখানে ইচ্ছা যান, সেটা আমি কি করে বলবো? আপনার জন্য তো আর আমি বিপদে পড়তে পারি না। ঘর সংসার আছে, ছেলে পুলে নিয়ে ঘর করি। আমার কিছু হয়ে গেলে তারা তো বেঁচে যাবে। অটোওয়ালা বেশ চটে গেছে দেখে রঞ্জিত পরিস্থিতি সামাল দিতে বলে উঠল, না না, আচ্ছা ঠিক আছে, আমি আর পেছনে তাকাবো না, আপনি চলুন। মনে থাকে যেন, ভুলেও কিন্তু পেছনে তাকাবেন না। এক কথাতেই কাজ হলো। অটো আবার ছুটতে শুরু করলো। বেশ অনেকটা পথ আসার পর একটা বাঁশঝাড়ের সামনে এসে অটোটা থেমে গেল। কি হলো আবার? থামলেন কেন? কি আর বলি বাবু, এমন একখান রাস্তা ব্যাঙে মুতলেও ডোবা হয়ে যায়, তা যাওয়া যাবে না নাকি? যাওয়া যাবে, কিন্তু একটু নামতে হবে। আমি গাড়িটা এখান থেকে টেনে তুলি, তারপর আপনি উঠবেন কষ্ট করে। আপনাকে জলটা একটু বেরিয়ে যেতে হবে, কিছু মনে করবেন না। রঞ্জিত মনে মনে বেশ বিরক্ত হলো। এ কেমন ফ্যাসাদে পড়লো রে বাবা! একবার ওঠো, একবার নামো, আবার ওঠো। বিরক্তির একেবারে শেষ নেই। কিন্তু মুখে বলল, আচ্ছা ঠিক আছে, আমি নেমে দাঁড়াচ্ছি। রঞ্জিত অটো থেকে নেমে এলো। অটো চালক অটো টানতে গিয়ে পড়ল ফাপড়ে। গাড়ির চাকা কাদা গর্তে পড়ে আটকে গেল। গর্ত থেকে চাকা তোলার চেষ্টা করতে করতেই বলল, বাবু, কিছু মনে করবেন না। গাড়িটা কি পেছন থেকে ঠেলে দিয়ে একটু সাহায্য করবেন? হ্যাঁ ঠিক আছে, আমি ঠেলে দিচ্ছি। গাড়ি ঠেলার জন্য হাত বাড়ালো রঞ্জিত, কিন্তু পরক্ষণে সে খেয়াল করলো সে কোনো চাপ দিচ্ছে না। তবুও এগিয়ে গর্ত থেকে উঠে গেল অটোটা। মনে হলো যেন অদৃশ্য কেউ অটোটা ঠেলে গর্ত থেকে তুলে দিল। কাদা জল ঠিকরে এসে পড়ল রঞ্জিতের জামা কাপড়ে। আর এক চোট বিরক্তির ছাপ লক্ষ্য করা গেল রঞ্জিতের চোখে মুখে। কিন্তু কিচ্ছুটি করার নেই। অচেনা গ্রামের রাস্তাঘাটে বর্ষার দিনে এমনটাই হবে। এবার উঠে আসুন। রঞ্জিত জামা কাপড়ে ময়লা ঝাড়তে ব্যস্ত ছিল। অটো চালকের কথায় সমভিত ফিরল তার। সে অটোতে গিয়ে বসলো। ইস, আমার সমস্ত জামা কাপড় তো সব নোংরা হয়ে গেল, যা তা একেবারে। কথাটা ভেসে এলো রঞ্জিতের পেছন থেকে, অর্থাৎ অটোর পেছন থেকে। কেউ কথাটা বলছে, কিন্তু এত রাতে এই রাস্তায় কোনো মেয়ে মানুষ কেন আসবে? তাছাড়া এতক্ষণ তো সে কোনো মহিলাকে দেখেনি। অনেক প্রশ্ন ভিড় করতে লাগলো রঞ্জিতের মাথায়। সে পেছন ঘুরে তাকাতে যাবে, এমন সময় অটো চালক গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, খবরদার, পিছনে ঘুরে তাকাবেন না। আপনি যা শুনেছেন তা সত্য নয়। সত্যি নয় মানে? সত্যি নয় মানে কি? আপনি যা শুনছেন সেটা সত্য নয়, সেটা আপনার ভ্রম। অটো চালকের কথায় এবার বেশ ভয় করতে লাগলো রঞ্জিতের। দূরে কোথাও কর্কশ স্বরে শিয়াল ডেকে উঠল। এই, আপনি থেমে গেলেন কেন? থেমে গেলেন কেন? আরে চলুন, দেরি হয়ে যাচ্ছে তো, চলুন না। কি করে এগোবো বাবু? সামনে রাস্তায় যে মাছ পড়ে আছে, গাড়িও পিছোতে পাচ্ছি না। মনে হচ্ছে কেউ যেন গাড়ি পিছন থেকে টেনে ধরে রেখেছে। কি বলছেন? সে কি? আরে গাড়ি আবার কি টেনে ধরে রাখবে? পেছনে তো কেউই নেই। বলতে না বলতেই পেছনে ঘুরে তাকালো রঞ্জিত। চলো গো ভুবন, অনেক রাতই তো হলো,
কি গো, তাড়াতাড়ি চলো, আমার যে বড্ড দেরি হয়ে গেল। কথাটা শুনে সামনে তাকিয়ে অবাক হয়ে গেল রঞ্জিত। সাদা কাপড় পরা একটি মহিলা এসে বসেছে অটোতে, অথচ এতক্ষণ কোনো মহিলার চিহ্ন মাত্র ছিল না। হঠাৎ করে এই মহিলা কোথা থেকে উদয় হলো? মাঠের মধ্যে সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। রঞ্জিত দেখলো অটো চালকের হ্যাট হ্যাট শব্দের তাড়নায় রাস্তায় শুয়ে থাকা কুকুরগুলো ছটছট করে দাঁড়িয়ে গেল এক ঝটকায়। নড়ে উঠল পুরো বাজারটা। একচোট ভয়ের বাতাবরণ খেলে গেল রঞ্জিতের শক্ত হৃদয় দিয়ে। অটো আবার এগোতে শুরু করলো। তুই আজ এত দেরি করলি কেন রে শিলা? আর বলো কেন ভুবনদা, তুমি তো সবই জানো, কিছুই তো তোমার অজানা নয়। মাথার লম্পট স্বামী আমার প্রতিদিন তার আবার মদের সাথে মাংস না হলে চলে না। ওই মানুষটাকে অনেক ভালোবাসি, অনেক, তাই এসব সহ্য করতে হয় আমার। নইলে কবে ওই মদের সাথে বিষ মিশিয়ে খাইয়ে ওই হারামজাদাটাকে আমি শেষ করে ফেলতাম। কিন্তু ও আমাকে একটু শান্তি দিল না গো। আহ শিলা, এসব কি কথা বলছিস তুই? মদ না তোর স্বামী, তার জন্য এইটুকু করবি না? হ্যাঁ, সেই জন্যই তো মরে গিয়েও আমার শান্তি নেই, রাবণের চিতার মতো চলছি। এখানেই থামো গো ভুবনদা। কথাটা শুনে হতভম্বের মতো মহিলাটির দিকে তাকিয়ে রইল রঞ্জিত। কি বলছে? মরে গিয়েও মানেটা কি? উত্তেজনা চাপতে না পেরে রঞ্জিত বলে উঠল, দাদা আর কত দূর? ও, আপনি যে গাড়িতে আছেন সেটা তো আমি ভুলেই গিয়েছিলাম। এই দেখুন, দেখিনি কোথায়, আমি তো সব সময় সবকিছু ভুলে যাই। কি কাণ্ড বলুন তো, আপনাকে আগে নামাবো, কোথায় নিয়ে এলাম। রঞ্জিতের অস্বস্তিটা ক্রমে ক্রমে বেড়ে যেতে লাগলো। আরো বেশ কিছুটা পথ আসার পর একটা বাঁকের সামনে গাড়ি থামিয়ে অটো চালক বলে উঠল, নেমে আসুন বাবু। চারিদিকে চোখ মিলে রঞ্জিত দেখলো জায়গাটা সম্পূর্ণ অন্ধকারের চাদরে ঢাকা। কেমন একটা পিঠ ঘুটে মরা পচা গন্ধ নাকে আসছে। সামনে কোনো বাড়িঘরও নেই, চোখে পড়ছে না তার। তাই স্বাভাবিকভাবে কৌতূহলী হয়ে রঞ্জিত প্রশ্ন করল, কিন্তু এখানে কিছুই নেই। এরপর বাকিটা পথ আপনাকে শিলা নিয়ে যাবে। কিরে শিলা, পারবি তো? বাবু, এদিকে আসুন, আমার সঙ্গে আসুন। রঞ্জিত শিলার পেছন পেছন হাঁটতে লাগলো। তার মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনো রকম প্রশ্ন করার সাহস কিছুতেই কুলিয়ে উঠতে পারছে না সে। কিছুটা হাঁটার পর তার মনে হলো কাঠকয়লা হাড়গোড়ের উপর দিয়ে হেঁটে চলেছে সে। পায়ের তলায় মরমর শব্দ হচ্ছে। কি হয়েছে বাবু, ভয় পাচ্ছেন নাকি বাবু? না না, ভয় পেতে যাব কেন? হ্যাঁ, আমরা কোথায় এসেছি? আমি তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আপনার তো এখানেই আসার কথা ছিল না বাবু। কথাটা শুনে চমকে পেছন ঘুরে তাকায়। সেই অটো চালক দাঁড়িয়ে রয়েছে অন্ধকারে। আপনি আপনি এটা আমাকে কোথায় নিয়ে এসেছেন? কেন নিয়ে এসেছেন? এখানেই তো আসার কথা ছিল আপনার। কিন্তু এখানে আমাকে কেন নিয়ে এসেছেন? এখানে তো আমার আসার কথা ছিল না। আমার তো যাওয়ার কথা ছিল সত্যনগরে। আমার যে বড্ড রক্তের খিদে বাবু, রক্তের খিদে। আজকে আপনি আমার রক্তের খিদে মেটাবেন। রঞ্জিত পেছনে তাকিয়ে দেখলো সেই মহিলার রূপ পরিবর্তিত হয়েছে। কোমর পর্যন্ত এলোকেশি চুল বাতাসে এলোমেলো হয়ে উঠেছে। রক্ত শূন্য চোখ দুটো যেন ওটর থেকে বেরিয়ে আসছে। ঠোঁটের পাশ দিয়ে গড়িয়ে যাচ্ছে রক্ত। হাত বাড়িয়ে সেই মহিলা ধরতে আসছে রঞ্জিতকে। ছেড়ে দাও আমাকে, আমি কি ভুল করেছি? ছেড়ে দাও, ছেড়ে দাও।